আজ আমি তোমাদের পড়াবো সঞ্চার ব্যবস্থা। ইংরাজিতে বলা হয় কমিউনিকেশন সিস্টেম। তা প্রথমে আমরা জানবো যে সঞ্চার বলতে আমরা কী বুঝি বা কমিউনিকেশন বলতে আমরা কী বুঝি। দেখো, আমি এই যে তোমাদের পড়াচ্ছি, এটা ইউটিউবে আপলোড করব, তোমরা ওটা দেখবে। এটাও একটা কিন্তু সঞ্চার। আমি ক্লাসে যখন পড়াই তখন তোমরা আমার কথা শোনো, তাহলে তোমাদের সঙ্গে কথা বলছি, এটা একটা সঞ্চার। তাহলে একটা উদাহরণের মাধ্যমে বলা যায়, এই যে গান বাজনা শোনানো, কথাবার্তা, বেতার, টেলিফোন, টিভি, ইন্টারনেট, এই প্রত্যেকটা একটা সঞ্চারের মধ্যে পড়ে। তা যে কোনো এই সঞ্চারের দুটি প্রান্ত আছে, একটা হচ্ছে প্রেরক বা ট্রান্সমিটার, একটা হচ্ছে গ্রাহক বা রিসিভার। তা তাহলে প্রথমে 1 নম্বর আমরা পড়লাম সঞ্চার, কতগুলো উদাহরণের মাধ্যমে এগুলো সঞ্চার। আর 2 নম্বর হলো সঞ্চারের দুটি প্রান্ত, একটা প্রেরক বা ট্রান্সমিটার, আর বি হচ্ছে গ্রাহক বা রিসিভার। আমি এই পড়াচ্ছি, তাহলে আমি হলাম প্রেরক আর তোমরা হলে গ্রাহক। এই যে তোমরা যে টিভি দেখছো, তো টিভি অনুষ্ঠানটা হচ্ছে প্রেরক, আর তোমরা যেটা দেখছো ওটা তোমরা হলে গ্রাহক। তা এই যে একজন প্রেরক যে বিষয়বস্তু প্রেরণ করে তাকে সাধারণত বার্তা বলা হয়। তা সঞ্চার ব্যবস্থায় প্রেরক কী পাঠায়? বার্তা বা তথ্য, বা আমরা যেটাকে বলি ডেটা। তা এই যে আমরা তাহলে সঞ্চার, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এই পৃথিবীতে থাকতে গেলে, মানে মানে একে অপরের সঙ্গে থাকতে গেলে অবশ্যই কিন্তু কমিউনিকেশান গড়ে তুলতে হবে। তা বর্তমানে ইন্টারনেট ব্যাপক প্রসার লাভ করেছে। তা এখন আমি এই যে সঞ্চার কয় প্রকার ও কী কী, সেই সম্পর্কে একটু আলোচনা করব। এই সঞ্চার পদ্ধতি 3 প্রকার। একটা হচ্ছে একমুখী সঞ্চার পদ্ধতি, 2 নম্বর উভমুখী, 3 নম্বর অর্ধ দ্বিমুখী। একমুখী মানে তুমি যখন বই পড়ছো, তাহলে বই তোমাকে কিন্তু, তাহলে বই পড়ছো, তাহলে বই দেখে তুমি একমাত্র মানে অনেক কিছু জানতে পারছো, কিন্তু কোনো কিছু কিন্তু তথ্য পাঠাতে পারছো না। তেমনি গান বাজনা, রেডিও, টিভি তুমি বিভিন্ন অনুষ্ঠান দেখছো, শুনছো, তো এইগুলো তুমি নিজেই কিন্তু দেখছো কিংবা শুনছো, কিন্তু তুমি কিন্তু কোনো কিছুই পাঠাতে পারছো না। তো এই জন্য এগুলো হচ্ছে একমুখী। আর উভমুখী কি? ধরো একে অপরের সঙ্গে কথাবার্তা, এও বলছে ও বলছে, টেলিফোন, ইন্টারনেট, এগুলো প্রত্যেকটা কিন্তু উভমুখী। মানে গ্রাহক প্রেরকের কাছ থেকে তথ্য গ্রহণ করবে আর সঙ্গে সঙ্গে প্রেরককে পাল্টা উত্তর দিতে পারবে বা তথ্য পাঠাতে পারবে। এটা হচ্ছে উভমুখী বা পূর্ণ দ্বিমুখী বলতে পারো। আর অর্ধ দ্বিমুখী বলতে আমরা বুঝি এই, মানে এই একমুখী আর উভমুখীর মাঝামাঝি, এক্ষেত্রে এই দুইয়ের মাঝামাঝি কিছু ক্ষেত্র আছে যাতে উভমুখী তথ্য বিনিময়ের সুযোগ আছে, কিন্তু তা কখনোই একযোগে ঘটবে না। যেমন ধরো তুমি মোবাইলের মাধ্যমে একটা এসএমএস করলে কিংবা ইমেল করলে, কিন্তু এসএমএস করার মাঝেই কেউ একজন, মানে তুমি যাকে এসএমএস করছো সঙ্গে সঙ্গে আরেকজন এসএমএস করে দিল, একসঙ্গে ঘটছে না কিন্তু। তাহলে একমুখী, উভমুখী আর অর্ধ দ্বিমুখী। তা একটু আগে আমি বললাম যে বর্তমানে যে মোবাইল মোবাইল ছাড়া আমরা তো চলতে পারি না এক বিন্দু। যোগাযোগ কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে মোবাইল খুবই গুরুত্বপূর্ণ। তাই যে মোবাইল নেটওয়ার্কের একটু হিস্ট্রিটা আমরা জেনে নিই। তোমরা জানো ইন্টারনেটে এখন, এই যে আমি এখন ইউটিউবে পড়াচ্ছি, তাহলে তোমাদের ইন্টারনেট না থাকলে কিন্তু ইউটিউবটা খুলতে পারবে না। তা এই যে ইন্টারনেটের ক্ষেত্রে বিভিন্ন সিগন্যাল আছে, সেইগুলো একটু বলে দিই আমরা। তা 1G মানে ফার্স্ট জেনারেশন। তো 1980 সালে, কিন্তু 80 সালে তোমার 1G ফার্স্ট জেনারেশন মোবাইল নেটওয়ার্ক আসে। সেই সময় কিন্তু ইন্টারনেট করা যেত না, 1Gতে ইন্টারনেট হয় না। 1983-তে ইন্টারনেট,
এবার 1990-এর পরে 2G সেকেন্ড জেনারেশন, আর 2000 সালে হচ্ছে 3G, আর 2012 আছে 4G বা ফোর্থ জেনারেশন। এই পরপর কিন্তু এই নেটওয়ার্কগুলো পরপর আসে। তা বর্তমানে 5Gও কয়েকদিন পরেই বার হবে, সেটা অনেক জায়গায় গবেষণা চলছে। তা এই এছাড়া তোমরা জানো, এই কথাগুলো তোমরা দেখেছো, মোবাইল নেটওয়ার্কে থাকে এলটিই, এছাড়া ভোল্টি, VOLTE। এই ভোল্টি মানে ভয়েস ওভার এলটিই। দেখবে এখন আজকাল জিওতে 4G আছে, 4G নেটওয়ার্ক হলেও কিন্তু হয় না, ওর সঙ্গে কিন্তু ভোল্টি কথাটা না আসলে কথা বলা যায় না, বা ফোনে কোথাও কল করা যায় না। 4G সঙ্গে আবার ভোল্টি থাকতে হবে, কিংবা এলটি থাকতে হবে। তুমি এলটির ফুল ফর্মটা একটু নেট থেকে খুঁজে বার করবে। এলটির ফুল ফর্ম কি, ভোল্টির ফুল ফর্ম কি, এলটি আর ভোল্টি। ভোল্টিটা বলে দিচ্ছি, ভয়েস ওভার এলটি। তাহলে এলটিটা তোমাদের জানতে হবে, যে এতে ফুল ফর্মটা একটু জেনে নেবে তোমরা। নেক্সট, এখন আমরা পড়ব সঞ্চার ব্যবস্থার প্রয়োজনীয় উপাদানগুলো কি কি, মানে কি সঞ্চার, এই যে কমিউনিকেশন করতে কি কি উপাদান লাগবে একটু বলে রাখি। ধরো কেউ মাইক্রোফোনে কথা বললো, মানে কেউ মাইক্রোফোনটা সামনে, মাইক্রোফোনে কেউ হ্যালো হ্যালো বললো, এটা তুমি যে মাইকটা খাটানো আছে ওটার মাধ্যমে তুমি শুনতে পাচ্ছ। তাহলে কি হবে, যে মাইক্রোফোনের সামনে যে কথা বললো সেটা হচ্ছে বলা হবে যে বার্তা, সে একটা বার্তা বা সংকেত বা তথ্য দিচ্ছে। সেটা এই বার্তা বা সংকেত, যে কথা বললো সেটা মাইক্রোফোনে কি হবে, ওটা সংকেতে পরিণত হবে। সেটা কোনো একটা বাহক তরঙ্গের মাধ্যমে, এখানে বাহক তরঙ্গ বলতে আমরা মানে বাহক তরঙ্গ সেভাবে নেই বলা যেতে পারে মাইক্রোফোনের ক্ষেত্রে, ওটা বায়ু মাধ্যমে কী হবে, তোমার কাছে গিয়ে পৌঁছবে। তার আগে এইগুলো একটু পড়ে নিই আমরা। প্রথম হচ্ছে বার্তা সংকেত বা তথ্য সংকেত। তা মানে যে বার্তা বা তথ্যকে সঞ্চার করতে হবে, প্রথমে কি করতে হয়, প্রেরক প্রান্তে তাকে একটু বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত করে নিতে হয়। তাহলে কি, বার্তা সংকেত মানে যে কথাটা তুমি বলবে সেটা হচ্ছে বার্তা সংকেত। এরপরে এই যে প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্ত পর্যন্ত তথ্য সংকেতকে বহন করে নিয়ে যাওয়ার জন্য তড়িৎচুম্বকীয় বাহক তরঙ্গ ব্যবহার করতে হবে। এই বাহক তরঙ্গের কম্পাঙ্ক তথ্য সংকেতের কম্পাঙ্ক মানে তথ্য সংকেতের কম্পাঙ্ক অপেক্ষা বহুগুণ বেশি। হ্যাঁ, তাহলে কি, এই বার্তা সংকেতকে বয়ে নিয়ে যাওয়ার জন্য বাহক তরঙ্গ ব্যবহার করতে হবে, বার্তা সংকেতকে নিজে নিয়ে যেতে পারবে না। তাহলে আমি যে কথাটা বলছি সেই কথাটা হচ্ছে বার্তা সংকেত বা তথ্য সংকেত, তাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার বাহক তরঙ্গ, এর কম্পাঙ্ক এর ছাড়া অনেক গুণ বেশি। তা কোনো একটা সম্প্রচারের ক্ষেত্রে কম্পাঙ্কের যে পাল্লাটিকে ব্যবহার করা হয় তার নাম হচ্ছে সম্প্রচার পটি। তাহলে বাহক তরঙ্গ হলো, এ বাহক তরঙ্গ কিসের মধ্য দিয়ে যাবে, তার নাম হচ্ছে সঞ্চার মাধ্যম। এগুলো কি কি হতে পারে, বায়ুমণ্ডল হতে পারে, তারপরে বায়ুমণ্ডলের ভিতর দিয়ে যায় সমাক্ষ রজ্জু হতে পারে, বা কোয়েক্সিয়াল কেবল যেটা বলি, আলোকীয় তন্তু বা অপটিক্যাল ফাইবার আছে। এই অপটিক্যাল ফাইবার সম্পর্কে তোমরা আলোক বিজ্ঞানে, এরপরে আমি পড়াবো আলোক বিজ্ঞানের চ্যাপ্টার, সেখানে পরিষ্কার তোমরা বুঝতে পারবে। তাহলে এই সঞ্চার মাধ্যম হলো বায়ুমণ্ডল, সমাক্ষ রজ্জু, আলোকীয় তন্তু। তা এই যে সঞ্চার মাধ্যম আর এই সম্প্রচার পটি যেটা বলছি, এই দুটো মিলে একত্রে তৈরি হয় সঞ্চার প্রণালী। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে সঞ্চার ব্যবস্থার প্রয়োজনীয় উপাদানটা কি। আমি একটা বার্তা প্রেরণ করলাম, ধরো এই বার্তাটা আমার, মনে করো এই কথাটা আমার ইংল্যান্ডে পৌঁছে দেওয়ার দরকার। তাহলে ইংল্যান্ডে তো এমনি মাইকের মাধ্যমে যেতে পারবে না, আমি মাইক বাজালাম, মাইকে হ্যালো হ্যালো করলাম, আর এই বার্তা চলে গেল ইংল্যান্ডে, তা তো হবে না তো। তাহলে সেক্ষেত্রে কী হবে, এই বার্তা সংকেত বা তথ্য সংকেত, ওটার জন্য ওটা কম্পাঙ্ক যেহেতু কম, প্রথমে একে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তর করতে হবে।
তারপরে এর চেয়ে অনেক গুণ কম্পাঙ্ক বিশিষ্ট বাহক তরঙ্গর মাধ্যমে একে সম্প্রচার পদ্ধতির সাহায্যে একে বায়ুমণ্ডল কিংবা সমাক্ষরজ্জু কিংবা আলোকিত তন্তুর মাধ্যমে এইগুলো বায়ু মাধ্যমে পাঠাতে হবে। যেহেতু ইংল্যান্ড অনেক দূরে, তাহলে সেক্ষেত্রে কি বায়ুমণ্ডলের ইথার তরঙ্গ আছে, যেটা দিয়ে আমরা এই যে ইন্টারনেটের যে ব্যাপারগুলো বুঝি, কিংবা কিন্তু তোমার বাড়িতে যে কেবল লাইন, সেই কেবল লাইনের ক্ষেত্রে তুমি যে ওখান থেকে কলকাতা থেকে যে লাইনটা আসছে ওটা কিসের মাধ্যমে আসে? আগে সমাক্ষরজ্জু দিয়ে আসছে, এখন আলোকীয় তন্তু বা এটা অপটিক্যাল ফাইবার দিয়ে এখন আসে। আর তাহলে কি বললাম, সঞ্চার মাধ্যম আর সম্প্রচার পদ্ধতি মিলে একত্রে বলা হয় সঞ্চার প্রণালী। আমাদের পড়তে হবে কতগুলো সংজ্ঞা, এগুলো লাগবে। বিরূপণ বা মডুলেশন, বিরূপণ বা মডুলেশন এই সংজ্ঞাটা প্রায় আসে। বিরূপণ, বিমোচন, অপস্বর এই সংজ্ঞাগুলো পরীক্ষায় কিন্তু প্রায় আসে। তা বলা হচ্ছে যে মূল বার্তা সংকেতের কম্পাঙ্ক খুব কম হয়, এটি বেশি দূর যেতে পারে না। এই সংকেতকে দূরবর্তী স্থানে পাঠানোর জন্য কি করতে হয়? অনেকটাই বেশি কম্পাঙ্কের বাহক তরঙ্গের উপর আরোপিত করে রেখে সম্প্রচারিত করা হয়। তা সুনির্দিষ্ট বিস্তার ও কম্পাঙ্ক বিশিষ্ট বাহক তরঙ্গের উপর তথ্য সংকেতকে আরোপ করা প্রণালীকে বলা হয় বিরূপণ বা মডুলেশন। তাহলে এর আর দুরকম, একটা হচ্ছে এম আর পিএম। এম হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন বা বিস্তর বিরূপণ, আর একটি এফপিএম। পিএম হচ্ছে এটা ভুল বললাম, এটা এম। একটা আছে এফএম, একটা হচ্ছে পিএম। এম হচ্ছে বিস্তার বিরূপণ, এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন বা কম্পাঙ্ক বিরূপণ, আর পিএম হচ্ছে ফেজ মডুলেশন বা দশা বিরূপণ। তাহলে কি হলো? সুনির্দিষ্ট বিস্তার কম্পাঙ্ক বিশিষ্ট বাহক তরঙ্গের উপর তথ্য সংকেত আরোপ করার প্রক্রিয়ার নাম হচ্ছে বিরূপণ বা মডুলেশন। মানে তথ্য সংকেতের সঙ্গে বাহক তরঙ্গ যোগ করতে হবে, এটা হচ্ছে বিরূপণ বা মডুলেশন। আর বিমোচন, যখন শেষ প্রান্তে যখন যাবে তখন কি হবে? বিরূপিত তরঙ্গ প্রেরক প্রান্ত থেকে পাঠানো হলে গ্রাহক প্রান্তে, মানে যে শেষ প্রান্তে, মানে তোমার কাছে যখন গেল, আবার ওই তরঙ্গটি থেকে তথ্য সংকেতকে পৃথক করে নিতে হবে। মানে আগে কি হয়েছিল, বার্তা সংকেতের সঙ্গে বাহক তরঙ্গ যোগ করা হয়েছিল, এখন এই বার্তার থেকে বাহককে বের করে নিতে হবে। বের করে নেওয়াকে বলা হবে বিমোচন বা ডিমোডুলেশন। নেক্সট, অপস্বর। অপস্বর হচ্ছে যখন কোনো একটা তরঙ্গকে, সঞ্চারিত তরঙ্গকে যখন পাঠানো হবে, তখন তার যে কোনো বিকৃতিকেই বলা অপস্বর বা অবরোল। যখন মাইকে যখন মাইক্রোফোনে যখন কথা বলা, তখন দেখবে তোমার গলার যা স্বর তার থেকে কিন্তু অন্যরকম স্বর পাওয়া যায়। তাহলে কেন হলো ওটা? ওটা কিন্তু ওই অপস্বর বা অপরোলের জন্য হয়ে থাকে। এগুলো কিছুটা কয়েকটা নিয়ন্ত্রণ করা যায়, কিছু কিছু আবার নিয়ন্ত্রণ করা যায় না। যান্ত্রিক ত্রুটির জন্য অনেক কিছু হতে পারে। তাহলে আমাদের এখানে মেন ইম্পর্টেন্ট হচ্ছে বিরূপণ বা মডুলেশন, একটা বিমোচন বা ডিমোডুলেশনের সংজ্ঞা দুটো খুব ভালো করে তোমরা পড়বে। নেক্সট, সঞ্চার ব্যবস্থার চিত্ররূপ, এটাও ইম্পর্টেন্ট আছে। সঞ্চার ব্যবস্থার চিত্ররূপ বলতে দেখো খুব সহজ জিনিস, এটা একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে করা আছে। তথ্য তরঙ্গ, প্রথমে বলেছিলাম তাকে তড়িৎ চুম্বকী রূপান্তর করতে হবে, করলে কি তথ্য সংকেত পাওয়া গেল। করে দেখো এখান থেকে আসছে করে এই যে, তাহলে তথ্য তরঙ্গ প্রথমে তড়িৎ চুম্বকী রূপান্তর তথ্য সংকেত, এখান থেকে বাহক তরঙ্গ এর সঙ্গে যোগ করতে হবে। এর তো নিয়ে যাবে না তো অনেক দূরে, এর সঙ্গে বাহক তরঙ্গ তুমি যোগ করে বিরূপকের সাহায্যে মাঝে আবার অপস্বর ঢুকে প্রেরক অ্যান্টেনায় পাঠাতে হবে। প্রেরক অ্যান্টেনা, যে অ্যান্টেনাটা উপরে পাঠিয়ে দেবে, নিয়ে সঞ্চার প্রণালী শুরু হলো। এরপর এই গ্রাহক অ্যান্টেনা বায়ুমণ্ডল দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে গ্রাহক অ্যান্টেনা ধরা পড়লো, অপস্বর আবার এখানে যুক্ত হতে পারে, বিমোচন করতে হবে, কারণ এর মধ্যে বাহক তরঙ্গটা বেরিয়ে গেল, গিয়ে তথ্য সংকেতটা এখানে এলো, এ তড়িৎ চুম্বকে রূপান্তর করে আবার তথ্য তরঙ্গ পাওয়া গেল। এই কিন্তু সঞ্চার ব্যবস্থার চিত্ররূপ। নেক্সট হচ্ছে আমরা যে তথ্যগুলো পাঠাই সেগুলো অ্যাকচুয়ালি কী? তথ্য বলতে আমরা অনেক রকম তথ্য, শ্রুতি তথ্য, যেগুলো শুধুই মাত্র শোনা যায়, যেগুলো সঙ্গীত, কথাবার্তা, এগুলো হচ্ছে অডিও ডেটা, যেগুলো শুধু অডিও। রেডিওয় কিন্তু শুধু অডিও হয়।
আর শ্রুতিবীক্ষণ মানে অডিও ভিজুয়াল, শুনতে পারবে দেখতে পারবে, টিভিতে অডিও ভিজুয়াল টিভিতে। আর ডিজিটাল তথ্য, তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স আগে পড়েছো। ডিজিটাল তথ্য বলতে আমরা এখানে নির্দিষ্ট নিম্ন বিভাগ উচ্চ বিভাগের মধ্যে একটা ধারা বা অনুক্রমণ মাধ্যম বিভাগগুলো কাজ করে, ওখানে আমরা ডিজিটাল তথ্য ওইগুলোকে বলে থাকি। এখন আমরা পড়ব বিভিন্ন প্রকার বাহক তরঙ্গ। সেই বাহক তরঙ্গগুলো কি কি সেগুলো একটু পড়তে হবে। বলে রাখি যে প্রত্যেকটা বাহক তরঙ্গ কিন্তু একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ আলোর বেগের সমান। এই দূর সঞ্চারের ক্ষেত্রে ব্যবহৃত যে তরঙ্গগুলো ব্যবহার করা তড়িৎ চুম্বকীয় বর্ণালী সবচেয়ে ওই কম কম্পাঙ্কের পাল্লার মধ্যে অবস্থিত তরঙ্গগুলোকেই কিন্তু বাহক তরঙ্গ হিসাবে ব্যবহার করা হয়। ওর কম্পাঙ্ক, এই তরঙ্গগুলির কম্পাঙ্ক হচ্ছে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ। আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি এটা। এবার বিভিন্ন এই বাহক তরঙ্গগুলো দেখাচ্ছি। দেখো ভিএলএফ অতি স্বল্প কম্পাঙ্ক 3 থেকে 30 কিলোহার্টজ। তারপর এলএফ, এদের ফুল ফর্মগুলো পড়বে। ভিএলএফ এর ফুল ফর্ম ভেরি লো ফ্রিকোয়েন্সি, এলএফ লো ফ্রিকোয়েন্সি। এমডব্লিউ, এমএফ মানে মিডিয়াম ফ্রিকোয়েন্সি, এমডব্লিউ মিডিয়াম ওয়েভ ফ্রিকোয়েন্সি, এইচএফ হাই ফ্রিকোয়েন্সি। এই পরপর এগুলো 3 থেকে 30, 30 থেকে 300, বোঝা খুব সুবিধা। 300 থেকে 3, আবার 3 থেকে শুরু, 3 থেকে 30 মেগাহার্টজ, 30 থেকে 300 মেগাহার্টজ, 300 থেকে 3 গিগাহার্টজ, 3 থেকে 300 গিগাহার্টজ। আমরা যে মোবাইল ফোনে ব্লুটুথ ইউজ করি, সেইগুলো কিন্তু অতি উচ্চ কম্পাঙ্ক বা ইউএইচএফ আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি। তা এগুলো তোমরা একটু এই কম্পাঙ্কের পালাটা একটু মুখস্থ করবে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন অনেক সময় পরীক্ষায় আসে। এখন আমরা পড়ব বিরূপণ বা মডুলেশনের যে রাশিমালা, সেটা একটু পড়ব। দেখো বাহক তরঙ্গের সমীকরণ ভি সমান V0, বড় হাতের ভি কিন্তু, সাইন বড় হাতের ওমেগা টি প্লাস থিটা। এখান থিটা বলা হচ্ছে প্রারম্ভিক দশাকোণ, তোমরা আগে পড়েছো ক্লাস 11-এ। ওমেগাটা কৌণিক কম্পাঙ্ক, তাহলে ওমেগা তা এই যে থিটা সমান 0 ধরলে মানে ইনিশিয়াল, সেক্ষেত্রে কত হবে? ভি সমান V0 সাইন ওমেগা, ওইটা ওমেগাটা বড় হাতে ওমেগা টি, এই দেওয়া আছে ভি সমান V0 সাইন ওমেগা টি, বড় ওমেগা টি। আর তথ্য সংকেতের ক্ষেত্রে সমীকরণ কি? ভি সমান V0 সাইন ওমেগা টি। এগুলো একটু মুখস্থ মনে রাখবে। তাহলে এর বিস্তার কিন্তু V0, বড় হাতের V0, এর ছোট হাতের V0। তাহলে এখানে ওমেগায় ভেরি ভেরি লেস দ্যান বড় হাতের ওমেগা, সে তো অবশ্যই হবে। বলেই দিয়েছিলাম যে বাহক তরঙ্গের কম্পাঙ্ক তথ্য সংকেতের কম্পাঙ্ক থেকে অনেক বড় হয়। এখন কি করতে হবে? এখন এই যে আমরা করছি এই বিরূপণ বা স্বরোপণ, এর একটা সংজ্ঞা বলা হচ্ছে। এর মধ্যে যে দূরসঞ্চারের ক্ষেত্রে বাহক তরঙ্গের উপর তথ্য সংকেতকে আরোপ করা হলে যদি কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে, কিন্তু কম্পাঙ্ক অপরিবর্তিত, শুধুমাত্র বিস্তারের মন্থর পর্যাবৃত্ত পরিবর্তন হবে, সেক্ষেত্রে আমরা বলবো যে অ্যামপ্লিটিউড মডুলেশন বা এম। তাহলে বিরূপণের মধ্যে প্রথমে পড়ছি এম বা বিস্তার বিরূপণ। তাহলে কি বললাম যে বিস্তার বিরূপণের ক্ষেত্রে কি হবে? কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে, কিন্তু বিস্তারের খুব কম পরিবর্তন বা মন্থর পরিবর্তন ঘটবে। তা আমরা একটু কিছুটা এর সমীকরণটা বার করছি। ধরো তথ্য সংকেতকে বাহক তরঙ্গের উপর তথ্য সংকেতকে আমরা আরোপ করা হলো যে এই যে V0-র মান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে থাকে। আমরা ছোটো করে লিখছি Vm0t ইকুয়াল টু বড় হাতের V0 যোগ কে V0 সাইন ওমেগা টি। বলতে স্যার এরকমভাবে লিখলেন কেন? এমও মানে মডুলেশন মানে বিরূপণ। তাহলে কি? বাহক তরঙ্গের বিস্তার V0,
তার সঙ্গে এটা যোগ হবে V0 সাইন ওমেগা টি, এর উপর এটা যোগ করে দেওয়া হলো। বাহক তরঙ্গের উপর তথ্য সংকেত আরোপ করা মানে এটা যোগ হলো V0 প্লাস কে V0 সাইন ওমেগা টি, এই জন্য যোগ করে রাখা হয়েছে। কে একটা এককবিহীন ধ্রুবক, আর VM0 হচ্ছে তথ্য সংকেত দ্বারা বাহক তরঙ্গের বিরূপণের ফলে উৎপন্ন বিরূপিত ভোল্টেজ। তাই এটাও নিশ্চয় সাইন ধর্মী ভোল্টেজ হবে। তাই কি লিখছি, VM ইকুয়াল টু VM0 সাইন বড়হাতের ওমেগা টি। এটাকে একটু ক্যালকুলেশন করি আমরা, তো কী পাবো, এই যে এটা বসিয়ে দাও মানটা, V0 প্লাস কে V0 সাইন ওমেগা টি, বাইরে একটা সাইন ওমেগা টি বসিয়ে দাও, বসালাম। নেক্সট VM সমান V0 ইন্টু 1 প্লাস বিটা সাইন ওমেগা টি সাইন বড় হাতের ওমেগা টি। দেখো V0টা কমন নিলে কিন্তু ওইটাই পাওয়া যাচ্ছে। এখানে এই যে বিটা একটা নতুন রাশি নয়, ক্যালকুলেশনটা এখান থেকে করে দেখবে, সহজ ক্যালকুলেশন এটা, কে ইন্টু ছোটো হাতের V0 বাই বড় হাতের V0, একে বলা হয় বিরূপণের মাত্রা। এই এক্সপ্রেশনটা মনে রাখবে, বিরূপণের মাত্রা বা বলা হয় বিরূপাঙ্ক বা মডুলেশন ইন্ডেক্স। এটাই কিন্তু তোমার আছে অ্যাম্প্লিটিউড মডুলেশন বা বিস্তার বিরূপণের ক্ষেত্রে VM ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস বিটা সাইন ওমেগা টি সাইন বড় ওমেগা টি। এটা কিন্তু অঙ্ক করার সময় কাজে লাগবে। নেক্সট যেটা আমাদের, এর জন্য একটা গ্রাফ আছে, গ্রাফটা কীভাবে করবো তা গ্রাফটা একটু দেখে নাও। প্রথমে হচ্ছে বাহক তরঙ্গের ক্ষেত্রে গ্রাফটা কী হবে, আমরা এখানে সহজ করে দেখাচ্ছি। এই বরাবর টি নিলে এই বরাবর ভি নেওয়া হচ্ছে, এটা V0 প্লাস V0টা মাইনাস V0, এর গ্রাফটা আমরা আঁকবো। আর নিচের দিকে গ্রাফটা আঁকতে গেলে এই এর সাইন মানে এখান থেকে শুরু হয়, এবার কিন্তু গ্রাফটা জাস্ট এঁকে দিচ্ছি এই। আর তথ্য সংকেতের গ্রাফটা কেমন হবে, এটা টেকে দিচ্ছে এই বরাবর টি, এই বরাবর ছোটো হাতের ভি, তাহলে এর গ্রাফটা হবে, ওটা সাইন ধর্মে একটা জাস্ট একটা লুপ আঁকছি এই। তাহলে আমরা এই যে দুটো মিলে এটা মিলে গ্রাফটা কেমন দেখাবে, চেহারাটা দেখে নাও। আচ্ছা, এই একটু ওই পৃষ্ঠে আঁকা যাক। বাহক তরঙ্গের উপর তথ্য সংকেত আরোপ করার পরে গ্রাফটা কেমন হবে, প্রথমে আমরা এই তথ্য সংকেতকে এঁকে নিই, এরকমভাবে তথ্য সংকেতটা আঁকলাম যেমন ঠিক ছিল এই, এটার ক্ষেত্রেও ঠিক সেম এইভাবে কিন্তু এই হলো। এবার এর মধ্যে আমরা তাহলে প্রথমে একটু এঁকে নিলাম, তারপর এর মধ্যে আমরা এই উপর নিচে করে দেখতে পাচ্ছি এর মধ্যে এটা আঁকবো, কিন্তু এর বাইরে না বলে ডট লাইনের উপরে এই বরাবর টি বরাবর বহাতের ভি। এটা কিন্তু অ্যাম্প্লিটিউড মডুলেশনস, মানে এই বাহক তরঙ্গ একে বয়ে নিয়ে যাচ্ছে, তথ্য সংকেতকে বয়ে নিয়ে যাচ্ছে, এটা একসঙ্গে এর মধ্যে প্রবেশ করলো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে যেটা অ্যাম্প্লিটিউড মডুলেশন। নেক্সট আসছে কম্পাঙ্ক বিরূপণ, বা এটাকে FM বলি, ওই যে FM রেডিও হচ্ছে FM ওখানে কীভাবে কাজ করে সেই ব্যাপারটা। এখানেও সমীকরণ একই, এখানে সংজ্ঞাটা যেটা রয়েছে, মানে বাহক তরঙ্গের উপর তথ্য সংকেত কেমনভাবে আরোপ করা হবে, যেখানে বিস্তার অপরিবর্তিত কিন্তু কম্পাঙ্কের মন্থর পরিবর্তন। আগেরবার ছিল কম্পাঙ্ক স্থির, বিস্তারের মন্থর পরিবর্তন, এবার ঠিক উল্টোটা কি, এটা হচ্ছে বিস্তার অপরিবর্তিত, কম্পাঙ্কের মন্থর পরিবর্তন, তখন তাকে বলা হবে FM বা ফ্রিকোয়েন্সি মডুলেশনস।
এর ক্ষেত্রে সমীকরণটা তোমরা একটু দেখো, এটা মনে রাখবে Vm ইকুয়াল টু V0 সাইন সাইন ওমেগা টি মাইনাস বিটা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। এখানেও বিটা সমান লেখা হবে কে ছোট হাতের V0 বাই এই ওমেগা, কে বলে কম্পাঙ্ক। তাহলে কে V0 বাই ওমেগা, এটাকে বলা হচ্ছে বিরূপাঙ্ক বা মডুলেশন, বিরূপণের মাত্রা বা মডুলেশন ইন্ডেক্স। তাহলে আমাদের এই এখানেই এটা হচ্ছে যেটা বললাম, সেটা হচ্ছে FM বা ফ্রিকোয়েন্সি মডুলেশন। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবে।